সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিএনপিতে কমিটি বিলুপ্তির হিড়িক। দলটির নেতারা বলছেন এটি চলমান প্রক্রিয়া, তাই এদের নেতৃত্ব আনতে চায় দল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ, দলটির অভ্যন্তরে নেই কোনো গণতন্ত্র। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় যোগ্য নেতৃত্ব। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিব মিল্লাত, সাবেক সংসদ সদস্য, এবং শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। ছুটির দিনে জেলায় জেলায় কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়। ক্রেতার চাহিদা ছোট মাঝারি গরু। ঢাকায় বড় আকারের পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারীরা। ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনের ধীরগতি, লঞ্চেও গাদাগাদি, সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির প্রাণে মানুষ। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। লাভবাহিক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগিতে। পবিত্র হজ পালনে শনিবার যাবেন আরাফাতের ময়দানে। বিএনপিতে হঠাৎ কমিটি বিলুপ্তির হিড়িক। এক রাতে ঢাকা মহানগর সহ ভেঙে দেওয়া হলো ৯টি। মেয়াদোত্তীর্ণ দাবি করলেও আন্দোলনে ব্যর্থতা দেখছে হাইকমান্ড। এবং এমপি আনার হত্যায় ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা বাবুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ডিবির হেফাজতে মিন্টু, সৎসাহস দেখিয়েছে সরকার, বললেন ওবায়দুল কাদের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি যোগ্য নেতৃত্ব। শওকত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গতকাল রাতে বিএনপি ৯টি কমিটি বিলুপ্ত করেছে এবং বিএনপি নেতারা যদিও এখন পর্যন্ত বিলুপ্তির কারণ হিসেবে বলছেন যে এই কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিন্তু গণমাধ্যমে যেগুলো আসছে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতাদের বরাত দিয়েই যে আন্দোলনের ব্যর্থতা। আসলে এই যে কমিটি বিলুপ্ত করে আন্দোলনের ব্যর্থতার যে একটি দায় তৃণমূল নেতাকর্মীরা বলছেন, যেহেতু বিলুপ্ত করার পরে অনেক তৃণমূল নেতাকর্মী খুশি হয়েছেন, আবার যারা বিলুপ্ত হয়ে গেছেন ওই কমিটির নেতারা অনেকে নাখোশও হচ্ছেন। এই আন্দোলনের ব্যর্থতার দায় শুধুমাত্র এই তৃণমূল নেতৃত্বকে দেয়া যায় কিনা? ধন্যবাদ। দেখুন, বিএনপির কয়েকটি কমিটি ভেঙে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ কমিটি, এবং এই কমিটি ভেঙে দেওয়াটা অপ্রত্যাশিত ছিল না, কিন্তু খুব আকস্মিক হয়েছে। আমরা শুনছিলাম যে অমুককে বাদ দেওয়া হবে, অমুককে বাদ দেওয়া হবে, কিন্তু পুরো কমিটিকেই ডিসলভ করা হলো। এটা একটু অনেকে আশ্চর্য হয়েছে। সেকেন্ডলি, কমিটি ডিসলভ করার পর কোনো নেতা সেই সম্পর্কে কোনো প্রকাশ্যে সেই ধরনের কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করছেন না। এর অর্থ হচ্ছে যে এই কমিটিগুলি বিলুপ্তির জন্য যে দলের ভিতরে যে আলোচনাটা প্রয়োজন ছিল, সেই আলোচনাটা কিন্তু দলে হয়নি বলেই তারা সেটার দায়িত্ব নিচ্ছেন না। যদি এমন হতো যে স্থায়ী কমিটিতে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে, কমিটি ভাঙা হয়েছে, তাহলে তারা হয়তো দায়িত্ব নিতেন। সেকেন্ডলি, আপনি যে কথাটা বলছেন যে এই দলের তৃণমূলের নেতাকর্মীদের উপর দোষ চাপানো হচ্ছে, আমি তো মনে করি এই তৃণমূলের নেতাকর্মী যারা 15টি বছর ধরে আন্দোলন করছেন, শত শত মামলার শিকার হয়েছেন, জেলখানায় গেছেন, ঘরে ফিরতে পারছেন না, পরিবার একটা আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এই অবস্থায় কিন্তু এই নেতাকর্মীদেরকে দায়ী করাটা আমার মনে হয় মোটেও সমীচীন নয়। কারণ তারা তাদের যতটুকু দেয়ার আন্দোলনে ততটুকুই কিন্তু তারা আন্দোলনে দিয়েছে। আমি প্রশ্ন করতে পারি যে আন্দোলনের যারা চালক ছিলেন বা নীতির যে জায়গাটা, সিদ্ধান্তের যে জায়গাটা, সেই জায়গাটার কোনো ভুলের নিয়ে আমরা আলোচনা করি না কেন? শুধুমাত্র অমুক অমুক অঙ্গ সংগঠন, অমুক সভাপতির দায়িত্ব পালন করেনি, এই ধরনের আমরা কথাগুলো বলছি, কিন্তু আন্দোলনকে পরিচালিত করার বা আন্দোলনের কৌশল নিয়েও কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আলোচনা আছে। যেমন এই বিএনপি পরপর দুটো নির্বাচন বর্জন করেছে। 2018 সালে নির্বাচনে গিয়েছিল। 2018 সালে যে অবস্থায় নির্বাচনে গিয়েছিল, তার চেয়ে তো আমি মনে করি যে 2024-এ বিএনপির জন্য বা বিরোধী দলের জন্য নির্বাচনে যাওয়াটা অনেকখানি অনুকূলের অবস্থায় ছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচনে যায়নি। না যাওয়াতে কি হয়েছে? এই নেতাকর্মীরা, তাদের সামনে একটাই আশা যে এই দল ক্ষমতায় আসলে তারা এই মামলাগুলো থেকে মুক্তি পাবে,
তাদের রুটি রুজির একটা ব্যবস্থা হবে, কিন্তু সেই জিনিসটা তারা দেখতে পাচ্ছে না, তাদের মধ্যে হতাশা কাজ করছে। 2022 সালের যেটা বিভাগীয় গণসমাবেশের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানের একটা চেহারা উন্মোচিত হচ্ছিল, প্রকাশ্য হচ্ছিল এবং মনে হচ্ছে একটা তুমুল আন্দোলন হবে, সেই জায়গা থেকে বিএনপি কী কারণে এই সরে এলো মানে কি তাদের কৌশলগত কোনো ভুল ছিল না? আমি মনে করি যে এটা একটা মারাত্মক মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি করেছে। আপনি দেখেন পাকিস্তানে ইমরান খান 24 বছরের সাজা মাথায় নিয়ে তার দলের প্রতীক বাতিল করে দিয়েছে, তারপরও সে ইলেকশনকে বয়কট করেনি, সে ইলেকশনে গেছে, কারাগারে থেকেই সে সিদ্ধান্ত দিয়েছে। এবং এই ইলেকশন আমি মনে করি যে সমসাময়িক কালে বিশ্বের যতগুলো ইলেকশন হয়েছে তার মধ্যে সবচাইতে আমি মনে করি যে একটা নির্বাচন হয়েছে। এবং যদিও ইমরান খানের দলকে জোর করে মেজরিটি নিতে দেওয়া হয়নি, যেহেতু পাকিস্তানের সেনাবাহিনী বা রাষ্ট্রযন্ত্র ইমরান খানের বিরোধিতা করেছে, তারপরেও আমি মনে করি ইমরান খানের রেজাল্ট এখন হয়েছে যে ইমরান খান এখন জেল থেকে তার জামিন পাচ্ছে। কিন্তু বিএনপি নেতারা এই কথাও বলেন যে ভারতে এবং পাকিস্তানে যেভাবে নির্বাচন হয়, ভারতের নির্বাচন কমিশনের প্রতি সব দলের যেরকম আস্থা থাকে, বাংলাদেশে সেই ধরনের তো নেই। আপনি তো মুখোমুখি হচ্ছেন। আপনার মাহমুদুর রহমান মান্নার একটা কমেন্ট আছে যে বিএনপি সম্পর্কে বলছে যে বিএনপি কখনো রাষ্ট্র ক্ষমতার সঙ্গে লড়াইয়ে মুখোমুখি হতে চায় না। আপনি যদি লড়াইয়ে নাই নামেন, আচ্ছা, যেখানে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো একটা সুষ্ঠু নির্বাচনের আশা করছিল, ভারত, চীন, রাশিয়া বাদে, সেই জায়গায় আপনি একটা নির্বাচনে গেলে, নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলে, নির্বাচনে গেলে কি অবস্থা হতো এটা আপনি যাচাই করবেন তো। আপনি ভারতে আজকে রাহুল গান্ধী নির্বাচনে হেরেছেন বটে, কিন্তু একটা জয়ের একটা মানে অনুভূতিতে তিনি প্রেস কনফারেন্স করে, সবচেয়ে আগে প্রেস কনফারেন্স করেছেন, তিনি বিজয় দাবি করেননি, কিন্তু বলেছেন যে ভারতের জনগণ সঠিক রায় দিয়েছে, এই কারণে বিজেপির মেজরিটির সংখ্যাগরিষ্ঠতাকে জনগণ নাকচ করে দিয়েছে। এইটা আমি মনে করি যে ইলেকশন হচ্ছে ফাইটের প্রপার জায়গা। তো সেই জায়গায় আপনি এখন আন্দোলনের গ্রাউন্ড খুঁজছেন। আপনি কি আন্দোলন করবেন? আপনি গণ অভ্যুত্থান করার মতো অবস্থা আপনি দেশকে নিয়ে যেতে পেরেছেন কিনা? দ্বিতীয়ত, বাংলাদেশে নির্বাচন ছাড়া এই মুহূর্তে আপনি যে যত যাই বলুন, সরকার এত শক্তিশালী, প্রশাসন এত শক্তিশালী এক পেশে, সেখানে আপনি গণ অভ্যুত্থান বা এই সামরিক অভ্যুত্থান করার কোনো সম্ভাবনা নেই। অথবা আপনার পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনে গিয়ে যদি আপনি যেই কয়টা আসনই জিতবেন এবং বাকি আসনগুলিতে গিয়ে যদি আপনি 7ই জানুয়ারি সব জায়গায় একটা বিক্ষোভ প্রতিবাদ করতেন, তাহলে 7ই জানুয়ারি হতে পারতো গণ অভ্যুত্থানের দিন। আপনি সেই পথে গেলেন না, আপনি সরে এলেন এবং আন্দোলনের কৌশল নিয়ে এত বড় প্রোগ্রাম হচ্ছে, কিন্তু সেখানে একটা ড্যামেজ কন্ট্রোল, যে যেখানে সরকার কোনো একটা অঘটন ঘটাতে পারে বা আমাদের দলের পক্ষ থেকে কোথাও একটা অঘটন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনি ভাবছেন না। এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে আলোচনায় আছে। তার মানে সেখানে আমি বলছি যে নেতৃত্বের কারণে এটা স্ট্যান্ডিং কমিটিও এটার দায়িত্ব নিতে হবে। যদি তারা বলেন যে আমরা কোনো কিছুই আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তটা ছিল না, এই কথা বললে হবে না। অতএব আজকের কমিটি ভাঙার মধ্য দিয়ে যদি আপনি দায়ী করতে থাকেন যে এরা স্ট্যান্ডিং কমিটির কথা বলছেন, যে স্ট্যান্ডিং কমিটির অনেকেই তো বয়সের ভারে একেবারে নুজ্জ অবস্থায় আছেন, কেউ অসুস্থ আছেন, কেউ দেশের বাইরে আছেন, 2-3 জন শুধুমাত্র হাতে গোনা মাঠে সক্রিয় দেখা গেছে। এখন স্ট্যান্ডিং কমিটি হচ্ছে একটা নীতি নির্ধারণী কমিটি। স্ট্যান্ডিং কমিটির মেম্বারদেরকে তো আমরা যুব দলের নেতার মতো মাঠে গিয়ে আন্দোলন করার মতো মানে করবেন এটা আমরা আশা করি না। তারা নীতি দেবেন, কিন্তু কথা হচ্ছে তারপরেও স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তন বা সংযোজন বিয়োজন, মোট কথাগুলো এগুলো আলোচনার মধ্য দিয়ে হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, কিন্তু কোনো আলোচনাই হচ্ছে না। এটাই হচ্ছে। মিলাদ ভাই, আপনাদের দলের তৃণমূলের কি অবস্থা? জাতীয় নির্বাচনের পরে যেভাবে জাতীয় নির্বাচনটি হয়েছে, এরপরে উপজেলা নির্বাচনগুলো হয়েছে, সবশেষ যেটি খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা, ঝিনাইদহের একজন এমপি খুন হয়েছেন এবং এই এমপি খুনের সঙ্গে আবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারিকেও গ্রেফতার করা হয়েছে, আরও একজন জেলা আওয়ামী লীগের নেতাও তিনি আজকে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তৃণমূলে কি এখন যে অস্বস্তি বা অস্থিরতা, এটা কি কমেছে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন যে প্রত্যেকটি নির্বাচনের পরেই গণতান্ত্রিক দলগুলো তারা নিজেদের অবস্থান বিচার বিশ্লেষণ করে চুলচেরা। বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে জিতেছে, তাহলে বুঝতে হবে যে তাদের অবস্থানটা সকল দলের চেয়ে ভালো।
নির্বাচনে যদি কেউ এসে না থাকে, যে কথাটা আমি সম্পূর্ণ একমত, যে পরীক্ষা দিতে না আসলে কিভাবে আপনি বুঝবেন আপনার রেজাল্ট কি হবে? আপনি যদি পরীক্ষার মুখোমুখি হতে ভয় পান, তাহলে তো আপনি পড়াশোনার একই ক্লাসে থেকে যেতে হবে আপনাকে। কিন্তু সেই অবস্থাটি হয়েছে কিন্তু বিএনপির ক্ষেত্রে। তারা তো বলেন যে যেই পরীক্ষার রেজাল্ট আগেই জানা, যেই পরীক্ষার রেজাল্ট কি হবে। এই কথাটা কিন্তু একটু আগে উনি উত্তর দিয়েছেন, শওকত মাহমুদ ভাই উত্তর দিয়েছেন যে পাকিস্তানে কি হয়েছে, ইন্ডিয়াতে কি হয়েছে, আমরা দূরের বিশ্বে যেতে চাই না। তারা যদি শক্ত মাটির উপর শক্ত পায়ে জনগণকে সাথে নিয়ে যে কথাটি বলে, জনগণের সাথে আমরা তাদের সাথে আছে, তাহলে তো যত কিছুই হোক না কেন তারা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারতো। কিন্তু তারা তো সেটা নেয়নি, এবং না নেওয়ার কারণেই তাদের যে আজকে নির্বুদ্ধি দেওয়া, অদূরদর্শিতার কারণেই কিন্তু তাদের বর্তমান ভাগ্যকে বরণ করতে নিতে হয়েছে। এই পৃথিবী কিন্তু বীরভোগ্য, আপনারা জানেন সকলেই, যে কেউ যদি লুকিয়ে চুরিয়ে থেকে শুধু মুখে মুখে আন্দোলনের কথা বলবে, বা বিদেশ থেকে আন্দোলনের কথা বলবে, টেলিভিশন দিয়ে আন্দোলনের কথা বলবে, ফেসবুকের মাধ্যমে আন্দোলনের কথা বলবে, কিন্তু নেতাকে রাস্তায় পাওয়া যাবে না, ওই আন্দোলন জীবনেও সফল হবে না। আর যারা হেরে যায় তারা তো বিভিন্ন ধরনের যুক্তি দেখানোর চেষ্টাই করবেন, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। এই যে কালকে রাত্রে শুনলাম যে তাদের 8টা ইম্পর্টেন্ট কমিটি, ঢাকা মহানগর, বরিশাল থেকে শুরু করে অনেকগুলো কমিটি, যুব দলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ যদি যুক্তি হয়ে থাকে, তাহলে আমার তো মনে হয় বিএনপির 90% বেশি কমিটি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে মেয়াদ উত্তীর্ণ। তাহলে তো সেগুলো ভেঙে দেওয়া উচিত ছিল, তা তো দেওয়া হয়নি। আমার সাথে নিশ্চয়ই একমত হবেন যে 80-90% মেয়াদ উত্তীর্ণ কমিটি। সেন্ট্রাল কমিটিও তো ধরেন কাউন্সিলের তারিখ এক কাউন্সিল থেকে আরেক কাউন্সিল ধরে 7 বছর, তাহলে তো সেন্ট্রাল কমিটি ভেঙে দেওয়া উচিত ছিল। এর মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা ওনারা ভালো জানেন, যেটা আমরা আসলে জানি না। তবে যে কথাটি আমরা মনে করি, আসলে এই কমিটি, মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে বিএনপি তো ইচ্ছে করলেই অন্য গ্রহ থেকে নেতা নিয়ে আসতে পারবে না। এই যারা ঢাকা শহরের আশেপাশে, বরিশালের আশেপাশে আছে, কিংবা যুব দল করে, তাদের মধ্যে থেকে নিতে হবে। তো তারা যে এমন কিছু করতে পারবে তাও না। এখন যদি সত্যিকার অর্থে নেতৃত্ব, যে কথা আমি ওনার সাথে সম্পূর্ণ একমত, যে নেতৃত্বকে সঠিক নির্দেশনা দিতে হবে। নেতৃত্ব যদি সঠিক নির্দেশনা না দেয়, যত শক্তিশালী সেনাবাহিনী হোক না কেন, তারা পরাজিত হতে বাধ্য। বিএনপির ক্ষেত্রে সম্ভবত এটাও তলিয়ে দেখার দরকার আছে যে নেতৃত্ব, আপনি বলছেন স্ট্যান্ডিং কমিটিতে বয়োবৃদ্ধ, একথা ঠিক যে তাদের রাজপথে থাকতে হবে না, কিন্তু তাদের প্রেজেন্সটা নেতাকর্মীদের কিন্তু উৎসাহিত করে, উৎসাহিত করে, এবং নেতাকর্মীরা দেখে যে আমাদের কিছু হলে অন্তত মুখের সান্ত্বনা দেওয়ার জন্য কেউ আছে কিনা, তারা কিন্তু সেটা খুঁজে পাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন যে এই যে নির্বাচনের আগে যখন সর্বাত্মক অবরোধ দেওয়া হলো, সেই সময় ঠিক অসহযোগ আন্দোলন ডাকা হলো, বলেন কোন কেন্দ্রীয় নেতা রাস্তায় নেমেছে? আমি তো দেখতাম যে ফেসবুকের এক কোণা, টিভির এক কোণায় দিয়ে দেখি, যে মোবাইলে দেখি যে তারা আন্দোলন ঘোষণা করে তারা হঠাৎ করে পালিয়ে কোথায় চলে যাচ্ছে। নেতাকর্মী মনে করছে যে আমাদের নেতারাই রাজপথে নেই, আমরা যদি যাই, আমাদের যদি কিছু হয়, আমাদেরকে দেখাশোনা করবে। এই যে একটা অস্বস্তি, এই যে একটা ভয়, এইটা তাদেরকে নির্বাচনে তারা যে বিরোধিতা করতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেটা থেকে করতে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে নেতৃত্ব। এবং আপনি শুধু বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর সমস্ত দেশের ইতিহাস যদি দেখে থাকেন, এই যে ইন্ডিয়ায় রাহুল গান্ধীকে বলা হতো পাপ্পু সম্ভবত, এবং মানে হচ্ছে যে খুব একটা ছোটখাটো বাচ্চা বা বালক, সে যখন ভারত জোড়ো করলো, কিংবা ভারতে বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়ালো, ভাই বোন মিলে যখন রাস্তায় নামলো, তখন দেখেন অবস্থার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ইমরান খান জেলে একটু আগে শুনেছেন, কিন্তু শক্ত মানসিকতার সঠিক নেতৃত্ব, ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু ক্ষমতাকেও কিন্তু দুটো দেশের স্বস্তিতে থাকতে দিচ্ছে না। কিন্তু আমাদের দেশে আমাদের এতই দুর্ভাগ্য যে একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দল বাংলাদেশে অনুপস্থিত, এবং তারা সমস্ত দোষ সরকারি দলের উপর চাপায় নিজেদের অযোগ্যতাকে ঢাকার জন্য। জি না, তারপর সবচেয়ে হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয় দল আমি মনে করি বিএনপি, এবং খুব সম্ভাবনাময়। মানে আপনার ডাকে যদি জনগণ ঘরে বসে থাকে, তাহলে আপনি যদি নির্বাচনে যেতেন, তাহলে আপনার জন্য তো জনগণ ভোট কেন্দ্রেও আসতো। আপনি সেই বিচারটা করলেন না কেন? আপনি রাহুল গান্ধীরা কিন্তু ইন্ডিয়া জোট কিন্তু আশা করেনি যে তারা সরকার পরিবর্তন করে ফেলবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। তাদের ছিল যে তারা দুটা ফেজে, এই নির্বাচনে তারা যেই শক্তি সঞ্চয় করেছে, আগামী নির্বাচনে তারা আশা করতে পারে তারা ক্ষমতায় যেতে পারবে। আমাদের দেশে 69 এবং 90-তে দুটো গণ অভ্যুত্থানের আপনি বিচার করলে দেখবেন, গণ অভ্যুত্থানের দুটি পর্ব থাকে। একটি হচ্ছে প্রথমে রাজপথের আন্দোলন, সেকেন্ড ফেজে আপনি নির্বাচনে অংশ নেবেন। আওয়ামী লীগ 69-এর গণ অভ্যুত্থানের সুফল নিয়েছে 70-এর ঐতিহাসিক নির্বাচনে। মানুষ দুহাত ভরে আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
90-তে খালেদা জিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, 91-তে খালেদা জিয়া অপ্রত্যাশিতভাবে, অনেকে মনে করেন জিতেছে। আপনি শুধু গণঅভ্যুত্থানই করলেন, কিন্তু আপনি নির্বাচনে যাবেন না, জনগণের মতামত নেওয়ার চেষ্টা করবেন না, এটা তো হবে না। তো সেই জায়গায় আমি মনে করি যে দলের সম্ভাবনা আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি কৌশল, নেতৃত্ব এবং সব জায়গায় আপনি বিবেচনা করলে দেখবেন যে এটা শুধু কর্মীদের উপর যদি দোষ চাপান, নেতাদের উপর দোষ চাপান, তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা তাদের প্রতি অবিচার করা হবে। তারা তাদের সর্বস্ব দিয়ে আন্দোলন করেছে, সর্বস্ব দিয়ে আন্দোলন করেছে, কিন্তু সেই আন্দোলনের গতিরেখা, আন্দোলনের গতিপথ, আন্দোলনের কৌশল সব কিছু মিলে তারা তো প্রশ্ন করতে পারে না। পার্টির ভিতরে তো আজকে মানে ইনার ডেমোক্রেসি যে আলোচনা করে যে আমরা এই বিষয়ে এই মতামত করি, কোনো বিষয়ে কিন্তু কোনো মতামত হচ্ছে না, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। আওয়ামী লীগেরও কিন্তু আওয়ামী লীগ একতরফা নির্বাচন করে তাদের তৃণমূলকে তারা ত্রিধা চতুর্থ বিভক্ত করে ফেলেছে, এবং এটা আওয়ামী লীগ সরকারে আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগের এই কোটারি নেতৃত্ব জায়গায় জায়গায় ভাগ হয়ে এমন অবস্থা হয়ে গেছে যেটা আপনি ভাবতেও পারবেন না। পলিটিক্যাল প্রসেস আমাদের এখানে এই একতরফা নির্বাচন এবং একতরফা নির্বাচন বর্জন, এই দুটি পদক্ষেপের মধ্য দিয়ে আমি মনে করি দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দলের একটা চরম সর্বনাশ হয়ে গেছে। কিন্তু মিলাদ ভাই যেটি বলছিলেন যে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে ত্যাগী নেতৃত্বকে সামনে নিয়ে আসার জন্য, আসলে এই নেতৃত্ব তার বাইরে থেকে আসবে না। তাহলে যোগ্য নেতৃত্ব, ত্যাগী নেতৃত্ব এগুলো বাছাই করবে কি? ত্যাগী নেতৃত্ব তাহলে আগে যাদের বাছাই করা হয়েছিল তারা তো এমন না যে এলাকার ভিত্তিতে, ভোটের ভিত্তিতে বা মতামতের ভিত্তিতে কমিটি হয়েছিল। তো আপনি ত্যাগী নেতা কাকে বলবেন? যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে 300 মামলা আছে। এই যুবদল সভাপতি, কথার কথা আমি বলছি, একটা মামলা তারা খেয়েছে কেন? তারা আন্দোলন করতে গিয়ে তো মামলায় তারা জর্জরিত হয়েছে। তো এখন এমন অনেক জায়গায় আছে, ত্যাগীর সংজ্ঞা নির্ধারণ করতে গেলে আপনাকে দেখবেন যে এই ঠকবাস্তায় গাউজার হয়ে যাবে, কারণ যাদের বিরুদ্ধে মামলা নেই তারাও বড় কমিটিতে বড় বড় পদ দিয়ে বসে আছে। তাহলে আপনি মূল্যায়নটা কিভাবে করবেন? এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন, যে আপনি হয়তো উচ্চ পর্যায়ে যোগাযোগ নেই বলে আপনি কমিটিতে জায়গা পাচ্ছেন। এরকম বহু জায়গায় আপনার এই ইয়েতে ভাগ হয়ে আছে। মাঝখানে বিএনপির মহাসচিব পরিবর্তনের একটা গুঞ্জন কিন্তু ছিল, গণমাধ্যমে এসেছে, যদিও শীর্ষ নেতারা এ নিয়ে আসলে মুখ খোলেননি, এবং একটি গণমাধ্যমে দেখলাম যে বিএনপির মহাসচিবও বলছেন তিনিও আর দায়িত্বে থাকতে চান না। এটা গণমাধ্যমের খবর। এই কথাটা মহাসচিব অনেক আগে থেকেই ইনফরমালি বলেন, এটা সত্য কথা। কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে যে মহাসচিব কে সরানোর যদি কোনো প্রচেষ্টা হয় তাহলে তিনি সেই ব্যাপারে কিছু বলতে পারেন। এবার কিন্তু খুব এইভাবে বলছেন না যে আমাকে সরিয়ে দিলেই আমি সরে যাব। এটা আমার মনে হয় যে এইবারের পরিস্থিতি তেমন নয়। হয়তো একটা কথা উঠেছে যে আগামী কাউন্সিল পর্যন্ত থাকবেন, এই করবেন সেই করবেন। এখন বিএনপিতে এই পরিবর্তনগুলো আনা হলে এটা যদি, আমার মনে হয় যে এর পরবর্তী নেতৃত্বে কারা আসবেন সেটা নিয়ে কিন্তু বিএনপির মধ্যে অনেক ধরনের আছে। এখন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের পছন্দ একরকমের হতে পারে, তারপরে দলের ভিতরের ইয়েতে আরেক রকম হতে পারে, তো সেটার একটা বিষয় আছে। তো আমি মনে করি যে মহাসচিব পরিবর্তন যদি এখন করা হয় সেই জিনিসটা কিন্তু এটা বিএনপির জন্য একটা হবে, আমি মনে করি এটা বুমেরাং হবে। মিলাদ ভাই, যেটি আপনি বলছিলেন যে বিএনপির নেতারা মাঠে থাকেন না, বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম তৎপরতা দেখানোর চেষ্টা করেন, বিএনপির নেতৃত্বের সংকট আছে, কৌশলে নানা রকম ভুল আছে, শওকত ভাই বলছিলেন। তাহলে যে বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে যদি আমি বিএনপির মহাসচিবের কথা বলি, তার বিরুদ্ধে তো শতাধিক মামলা, যুবদলের সভাপতির কথা বললেন, তার নামেও তো প্রায় 200-র মতো মামলা, তারপরে আরেকজন আছে সোহেল, 300-র মতো মামলা, হাবিবুন নবী খান সোহেল। তাহলে এই মামলাগুলো হলো, সে তো কোনো পদেই নেই। তো আমি যে কথাটা বলি, ঠিক আছে মামলা আছে, কেউ কেউ জেলেও গেছেন, বাস্তবতা। আপনি যদি 2008-7 সনে ফিরে যান কিংবা 2006 ফিরে যান, তাহলে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি আন্দোলন ঠেকানো গেছে কিংবা তাকে নির্বাচন করে ক্ষমতায় আনা থেকে বিরত রাখা গেছে? যায়নি। কিন্তু এটা বাংলাদেশের ইতিহাস তার প্রমাণ। সুতরাং কেউ যদি সেই জেলের ভয়ে, মামলার ভয়ে পরীক্ষার হলে না যান, পরীক্ষা দিতে না যান, তাহলে সেই দোষটা কি সিস্টেমের উপর দিয়ে কোনো লাভ হবে? আমি তো এতক্ষণ ইন্ডিয়া পাকিস্তানের উদাহরণ দিচ্ছিলাম, এখন তো বাংলাদেশের উদাহরণ দিলাম।
সুতরাং আপনাকে বুঝে দেখতে হবে এগুলো হচ্ছে গা বাঁচানোর চেষ্টা, আন্দোলনে সঠিক নেতৃত্ব না দিয়ে জনগণকে সম্পৃক্ত না করার জন্য। আমি একটা ব্যাপারে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে বলা হচ্ছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। প্রথমত কথাটা সত্য করতে হলে তাকে তো অবশ্যই প্রমাণ করতে হবে। কেন কথাটা বলছি, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে বিএনপি জনপ্রিয় দল হিসেবে এখন পর্যন্ত নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। তবে বিএনপি একটা কথা বলতে পারে, আওয়ামী লীগ বিরোধী ভোটগুলো যেখানে কোথাও জায়গা না পেয়ে বিএনপিতে জমা হয়েছে, কিন্তু বিএনপির বদলে যদি আজকে একটি ওই ধরনের দল দাঁড়িয়ে যায়, তখন দেখবেন এই শক্তিগুলো তাদেরকেই সমর্থন দিচ্ছে। কারণ বিএনপির উপর আস্থা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতাকাল থেকেই আওয়ামী লীগ বিরোধী কিছু ভোট আছে, সেই ভোটগুলো জমা হওয়ার কারণেই বিএনপির আজকে এই অবস্থা। বিএনপি দল হিসেবে এমন কিছু বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে করেনি যে জনগণকে বিএনপিকে সবচেয়ে বড় জনপ্রিয় দল হিসেবে মানুষজন মেনে নেবে। কিন্তু প্রত্যেকটা দেশেই আপনি জানেনই যে সরকার বিরোধী একটা মনোভাব থাকে, সরকারের সবকিছু সকলের পছন্দ হয় না, সেই মনোভাবটাকে তারা অন্য সরকার করে বাস্তবায়ন করতে চায়। এখন যেহেতু বাংলাদেশে তৃতীয় দল যদি জাতীয় পার্টি করি, এক সময় তারা প্রায় 16 ভাগের মতো ভোট পেয়েছিল 91 সনের নির্বাচনে, তারা কিন্তু ক্ষমতা থেকে পড়ে যাওয়ার পর। আর এই গত 24 সনের নির্বাচনে তারা পেয়েছে 3.5 ভাগের মতো ভোট। সুতরাং তাদের উপর যে জনগণ আস্থা রাখতে পারে নাই, এটা তো নিশ্চিত। এবং এই উপজেলা নির্বাচন যেটির কথা বললেন, সেখানে মাত্র প্রায় 500টি উপজেলার মধ্যে প্রাথমিকভাবে তারা যখন ক্যান্ডিডেট খুঁজছিল, তারা যখন ঘোষণা করলো মনোনয়ন দেওয়া হবে, মাত্র 5 জন গিয়েছিল, চেয়ারম্যানের কথা বলছি, তারাও অনেকে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই হচ্ছে জাতীয় পার্টির অবস্থা। জাতীয় পার্টির অবস্থার জন্য দায়িত্ব আপনাদের কি করে? যে নিজের দোষকে কেউ স্বীকার করেছে, এটা তো আপনি কোনোদিন শুনেছেন কখনো? কেউ যদি খুন করে, চুরি করে, ধর্ষণ করে, রাহাজানি করে, সে যে কোর্টে বলবে যে আমি দায়ী, বলবে কখনো? কখনোই না। সুতরাং তাদেরও তো পার্টির মধ্যে একটা ভঙ্গুর অবস্থা। তারা চায়, কিছু কিছু নেতৃবৃন্দ আছে যে তারা সরকারি দলের সাথে সম্পর্ক রেখে, সুসম্পর্ক রেখে তারা সুযোগ সুবিধা নিলে খুশি থাকে। তারা, আপনি বলেন ঠিক আছে আমাদের দোষ, আওয়ামী লীগকে দোষ দেওয়া আছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তর্কের খাতিরে, কিন্তু বলেন তারা বিগত 20 বছরে বা 91 থেকে শুরু করে 24 পর্যন্ত কোথায় কোন অঞ্চলে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে, কোন জেলায় তারা, কোন উপজেলায় তারা গেছে, কোন ইউনিয়ন পর্যায়ে তারা গেছে? তারা যায়নি। সুতরাং তারা উপরের কিছু নেতৃবৃন্দ হালুয়া রুটির লোভে আওয়ামী লীগের সাথে এসেছিল, আওয়ামী লীগের সাথে থেকে তারা দলকে বঞ্চিত করেছে, তাদের সমর্থকদের বঞ্চিত করেছে। শওকত ভাই, আমরা একেবারে শেষের দিকে আছি, যদি কোনো কিছু অ্যাড করতে চান। দেখুন, এই বাংলাদেশে এই যোগ্য নেতৃত্বের সংকট কিন্তু সব জায়গায় আছে আমি বলি। এবং আওয়ামী লীগের যদি যোগ্য নেতৃত্বের সংকট না হতো, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে 3 মেয়াদে একই ব্যক্তি থাকতে পারতেন না। যদি নেতৃত্ব পাওয়া যেত তাহলে নিশ্চয়ই সাধারণ সম্পাদক পদে নতুন কেউ আসতেন। সেকেন্ডলি, আওয়ামী লীগ শেখ হাসিনার পরে আওয়ামী লীগের নেতা কে হবেন, সেই জায়গাটাতেও কিন্তু এখনও এটা পরিষ্কার না। যেখানে আমি কথার কথা বলছি, মমতা ব্যানার্জির পরে তার আত্মীয় অভিষেক তাকে ডেভেলপ করাচ্ছে, কিন্তু আওয়ামী লীগে সেটা নেই। বরং এটা হতে পারে ভারত সফর, এবার যে ভারতে গেলেন, সেখানে প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে যেভাবে প্রজেকশনে আনা হয়েছে, মনে হচ্ছে যে তিনি এরকম হবেন। কিন্তু সাইমা ওয়াজেদ পুতুলের আমি দৌড় যাই না, আমি কথা বলি যে তার চাইতে মানে আওয়ামী লীগ যারা করেছে সেই জায়গায় তো লোক নেই, তা উনি মনে করছেন হয়তো না। তো এই জায়গায় নেতৃত্বের সংকট আছে, এবং তৃণমূলে আরও সংকট আরও বেশি আছে। আর বিএনপির সংকট, বিএনপি তো দীর্ঘ 15 বছর ধরে বিরোধী দলের থেকে নানা অনটনে পড়ে এবং তারা নির্যাতিত হয়ে একটা মজলুম পার্টি হয়ে গেছে, এবং তার মধ্যেও তারা বিরোধী দলের ঐক্য ধরে রাখতে পেরেছে, তারা করতে পেরেছে। কিন্তু তারপর আমি মনে করি যে এটা একটা কমিটি বাতিল হয়ে গেলেই যে দলের বড় কিছু হয়ে গেছে, আমার মনে হলো তারা যদি একটা আত্মমূল্যায়ন করে যে কেন আমরা আন্দোলন ব্যর্থ, সেই থেকে একটা সিদ্ধান্ত। 40 সেকেন্ড আছে। প্রথমত, যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাকে উত্তরসূরি নির্বাচন করবেন, সেটা তো দল নির্বাচন করবে, গণতান্ত্রিক দলে তো সেটাই স্বাভাবিক, এবং দল যাকে নেতা নির্বাচিত করবেন তিনি নির্বাচিত হবেন, এটাই স্বাভাবিক। সুতরাং এই নিয়ে কোনো কথা নেই। আর 3 বার সাধারণ সম্পাদক আমরা পৃথিবীর ইতিহাসে এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেছি, 3 বার প্রধানমন্ত্রী হয়েছে, 3 বার পার্টির সাধারণ সম্পাদক হয়েছে, 3 বার পার্টির সভাপতি হয়েছেন। এবং বাংলাদেশেও দেখেন বেগম খালেদা জিয়া কিন্তু সেই 90 সন 91 সনের পর থেকে এখন পর্যন্ত পার্টির সভাপতি আছেন, এর মধ্যে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করিনি।
এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে গত 10টি বছর এখন পর্যন্ত সাধারণ সম্পাদক মিলাদ ভাই, দায়িত্ব পালন আমাদের করছে। সময় একেবারে শেষ। সবাইকে পার্টিটাকে ধন্যবাদ যোগ্য মনে জানিয়ে করে। শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।